আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অনেকগুলো অভিবাসী তথ্য। ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আপনি নিজে জানুন, অন্য ভাই বোনকে তথ্যগুলো জানান, ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এইভাবে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই দেখতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা কন্টিনিউ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য। জনপ্রিয় পথ হচ্ছে লিবিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে তিউনিসিয়া, এরপরে তুরস্ক, মরক্কো, আলজেরিয়া, সোমালিয়া সহ আরও বহু দেশ। সবগুলো উপকূলেই 2025 সালের প্রথম থেকে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল লিবিয়ার উপকূলে, যেই নৌকাডুবিতে এখন পর্যন্ত তথ্য যেটি পাওয়া গেছে 23 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে, যা সত্যি দুঃখজনক। এর মধ্যে বহু বাংলাদেশি 1 বছরও বেশি সময় ধরে ক্যাম্প দিয়ে ইতালিতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। লিবিয়ার উপকূল থেকে নৌকাটি ছেড়ে যাওয়ার পর নৌকাডুবির ঘটনা ঘটে বলে যে তথ্য পাওয়া গেছে, এবং শুধুমাত্র মাদারীপুরের এক এলাকারই 10 জন যুবক ছিল বলে তথ্য নিশ্চিত করা গেছে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে, যেখানে যারা তাদের স্বজনদেরকে হারিয়েছে তাদের কান্না আর্তনাদ যেটা উল্লেখযোগ্য। কিছু স্লাইড শো দেখতে পাচ্ছেন, যেটি এনজিও সংস্থা, জাতিসংঘ, ইউএনএইচসিআর, রিফিউজি সংস্থা এবং বিভিন্ন সংগঠনের। এই দলগুলো মূলত যেটি বলতে চাচ্ছে বা যেটি বুঝাতে চাচ্ছে, তারা ইউরোপীয় আদালতে অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগের মূল কারণ হচ্ছে যে তিউনিসিয়াকে ইতালি টাকা দিচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন টাকা দিচ্ছে বিভিন্ন দেশ, যার মূল উদ্দেশ্য হচ্ছে তিউনিসিয়ার উপকূল ব্যবহার করে যাতে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা অভিবাসী না যেতে পারে, যেটি গত বছর কার্যকর হয়েছিল। শরণার্থী অনেকটা প্রবেশ বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন যে 2024 সালে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তেনার চুক্তি এবং তার বিভিন্ন কৌশল, যেটিকে তার সফলতা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সফলতা হিসেবে দেখা হচ্ছে। অথচ তিউনিসিয়ার ভেতরে মানুষদের উপর নির্যাতন, হত্যা, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে আটকে রাখা, বন্দি করা সহ আরও বহু ঘটনা, যা প্রতিদিনই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বৃদ্ধি পাচ্ছে। আর এই কার্যক্রমগুলো সম্পন্ন করছে তিউনিসিয়ার বর্তমান প্রেসিডেন্ট কাউস সাইদ, যিনি স্বৈরাচার, জোর করে ক্ষমতা দখল করে রেখেছে এবং বিপক্ষ দল বা বিরোধী দল, নিউজ পোর্টাল, বিভিন্ন মাধ্যমের লোকজনের মুখ বন্ধ করে রাখছে, আটক করে রাখছে, আরও নানান অভিযোগ। এটা তাদের দেশীয় ব্যাপার, কিন্তু যুক্ত হয়েছে অভিবাসীদের নির্যাতন, যেটা মূলত ইউরোপীয় ইউনিয়নের টাকা দিয়ে এবং ইতালির টাকা দিয়ে করা হচ্ছে বলে এই অভিযোগগুলো দায়ের করা হয়েছে ইউরোপীয় আদালতে, যেটি নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর বার্তা প্রচার করা হয়েছে। এদিকে জার্মানি বর্ডারগুলিতে শরণার্থী বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। জার্মানি বর্তমান ডানপন্থী সরকারের জনপ্রিয়তা এবং সামনের নির্বাচনে ক্ষমতা আসার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে জার্মানিতে প্রবেশ করা এবং আবেদন প্রক্রিয়া বা থাকার ব্যাপারগুলো যে কঠিন বা কঠোর হচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জার্মানির সীমান্তগুলোতে নিরাপত্তা অভিযান বৃদ্ধি করা হয়েছে। এদিকে ইংলিশ স্থানীয় দৈনিকগুলির তথ্য মধ্যে 2024 সালে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে স্লিপ চ্যানেল পাড়ে দিয়ে, যেটি যুক্তরাজ্যে। ফ্রান্সের উপকূল ব্যবহার করে প্রতিনিয়ত অভিবাসীরা যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টা করছে, যা ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের চুক্তি রয়েছে। এরপরও এই পথ বন্ধ করে শরণার্থী প্রবেশ কমানো যাচ্ছে। যুক্তরাজ্য সরকার ফ্রান্সের সাথে চুক্তি করে নানাভাবে বাধা দিচ্ছে, এরপরও শরণার্থীরা প্রবেশ করছে, যা এই দৈনিকটি নিশ্চিত করেছে। এদিকে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে একটি নৌকা বিপদে পড়ার তথ্য দিয়েছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি রেড সিগন্যাল, যেখানে দেখতে পাচ্ছেন অভিবাসী নৌকাটিকে জোর করে আটক করে রেখেছে গ্রিস কর্তৃপক্ষ, যেটি এই প্রতিবেদনে যুক্ত করেছে অ্যালামফোন। যখন তাদের সাথে আবারও যোগাযোগ করা হয়েছিল তখন তাদের মধ্যে থেকে একজন এই তথ্যটি দিয়েছে। আপনারা এর মধ্যে অবগত রয়েছেন যে আলবেনিয়ার ব্যাপারটি নিয়ে এই আটক কেন্দ্রে মূলত অভিবাসীদেরকে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল ইতালি কর্তৃপক্ষ আলবেনিয়ার সাথে চুক্তি করে। এই চুক্তির ফলাফল আপনারা জানেন যে প্রতি মাসে 3000 অভিবাসীকে সেখানে পাঠানো এবং সেখান থেকে দেশে পাঠানো। এখানে ইতালি সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশিদের আলবেনিয়াতে পাঠিয়ে সেখান থেকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। যদিও ইউরোপীয় ইউনিয়নের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী বাংলাদেশ একটি অনিরাপদ দেশ। বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশকে
নিরাপদ দেশের তালিকায় যুক্ত করে যে আইন প্রণয়ন করেছে সে অনুযায়ী বাংলাদেশিরা অবৈধভাবে ইতালিতে গিয়ে একজনও থাকতে পারবে না, সবাইকে বাংলাদেশে ফিরে আসতে হবে। যদিও ইউরোপীয় ইউনিয়নের আইনের যে অবৈধ ঘোষণা সেটা অনুযায়ী আলবেনিয়াতে 3বার শরণার্থী পাঠিয়েও সফল হতে পারেনি জর্জিয়া মেলোনি, আর এই 3বারই সর্ববৃহৎ অভিবাসী বাংলাদেশে ছিল। আপনারা জানেন যে ইতালির স্থানীয় আদালতগুলো যে রায়গুলো দিচ্ছে তারা স্পষ্ট করে বলছে যে ইউরোপীয় আদালত যদি বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করে সেক্ষেত্রে আমাদের আর কোনো কথা থাকবে না। আমাদেরকে এটা ক্লিয়ার করতে হবে আমরা কি ইতালি আদালতের রায়গুলো ফলো করব না ইতালি ইউরোপীয় আইনের যে ধারা রয়েছে সেটি ফলো করব। এ ব্যাপারে 28শে ফেব্রুয়ারি আলোচনা যেটা আসছে, এরপর অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে আপাতত 90% ধারণা করা যাচ্ছে যে ইউরোপীয় আদালত বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করবে না, কারণ ইউরোপীয় আদালত বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করলে শুধু ইতালি নয়, ফ্রান্স, জার্মানি সহ আরও বহু দেশে বাংলাদেশিরা সংকটে পড়বে। বাংলাদেশিদের সেখানে থাকার ব্যাপার নিয়ে সংকট তৈরি হবে, আর যা অনেক বড় বিপদ বয়ে আনবে। ইউরোপীয় দেশগুলোতে বিশেষ করে কৃষিকাজে বাংলাদেশিদের প্রচুর চাহিদা, আপনারা অবগত রয়েছেন। যদি এই প্রক্রিয়া শুরু হয় বা এই প্রক্রিয়াতে তারা সফল হয় বা ইউরোপীয় আদালত যদি এভাবে ঘোষণা দেয় সেক্ষেত্রে ইউরোপীয় শ্রমবাজারে শ্রমিক সংকট দেখা দেবে বলে অনেকে মনে করে। যদিও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ, যেটা ইতালির মতো ডানপন্থী সরকার যারা ক্ষমতা গ্রহণ করেছে, তারা এই পদক্ষেপগুলোর বিপক্ষে রয়েছে। তাদের কথা হচ্ছে যে অভিবাসীদেরকে আসা অবৈধভাবে জায়গা দেওয়া বা এই ধরনের প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব নয়, যা বর্তমান সময়ে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এদিকে ফ্রান্স থেকে যুক্তরাজ্য শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে। সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তায় যুক্তরাজ্যের একটি স্থানীয় দৈনিক নিশ্চিত করেছে ধারাবাহিকভাবে এই প্রক্রিয়াটি আরও বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে গত বছর শরণার্থী প্রবেশে কমানোর বহু চেষ্টা করেছিল যুক্তরাজ্য, যেটি ফ্রান্স থেকে, কিন্তু সেটি তারা কমাতে ব্যর্থ হয়েছে, যার ফলাফল হচ্ছে এটা, যেটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে লিবিয়ার উপকূলে যে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু, এ ব্যাপারে আমাদের কিছু কথা রয়েছে। কথা হচ্ছে যে লিবিয়ার উপকূলে নৌকাডুবি, অভিবাসী মৃত্যু, ওকে ফাইন, সবকিছুই ঠিক আছে, কিন্তু লিবিয়ার উপকূলে নৌকাডুবি, এরপর বালুর ভেতর থেকে অভিবাসীদেরকে উদ্ধার করার ব্যাপারটি আমরা কিছুতেই বুঝতে পারছি না, বা এই ব্যাপারটা আসলে ক্লিয়ার না। যেহেতু বিভিন্নভাবে বলা হচ্ছে যে নৌকাটি ডুবে গিয়েছিল এবং নৌকা ডুবার ফলেই মূলত এই ঘটনাগুলো, অভিবাসীদের মৃত্যু হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যদি নৌকা ডুবে যায় তাহলে অভিবাসীদেরকে বালুর ভিতর থেকে কেন উদ্ধার করা হবে? লিবিয়ার স্থানীয় দৈনিকগুলোতে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্ট যে বালুর ভিতর থেকে টেনে টেনে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। আপনারা জানেন যে সর্বশেষ তথ্য মতে 13 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। যদিও লিবিয়ার স্থানীয় দৈনিকগুলোর তথ্য মতে 18 জন বাংলাদেশি, কিন্তু বাংলাদেশের মিডিয়া থেকে বলা হচ্ছে যে 23 জনই বাংলাদেশি। এ ব্যাপারে আরো বিস্তারিত আসলে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করবো। দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত শুভকামনা।